তিলোত্তমার রক্ত যাবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত যাবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত যাবে না তো ব্যর্থ। এই মুহূর্তের আপডেট কি আন্দোলনে? দেখো, আজকে আমাদের আন্দোলনের 32 নম্বর দিন, ঠিক আছে। কালকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান এই একটা নাম দিয়ে এখানে এসেছিলাম। সেখানে মূল দাবি স্বাস্থ্য ভবন সংক্রান্ত যেরকম ছিল, যে স্বাস্থ্য ভবনের যে ব্যাপক দুর্নীতি, তথ্য প্রমাণ লোপাটে যারা জড়িত, সিন্ডিকেট রাজের সাথে যারা সরাসরিভাবে জড়িত, ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি, তাদের পদত্যাগের একটা দাবি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে মূল 5টা দাবি, সেই 5টা দাবিকে নিয়েও কিন্তু আমরা একই সাথে এখানে এসেছিলাম। কি দেখা গেল যে সামনে ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হলো। ঠিক আছে, সমস্যা নেই, আমরা প্রথম থেকেই বলছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছি। আমরা ব্যারিকেডের সামনেই বসে পড়ি এবং আমরা অবস্থান করছি। তোমরা দেখতে পাচ্ছ যে কালকে রাত থেকে শয়েশনের জুনিয়র ডাক্তার আমরা রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে আমরা রাত কাটিয়েছি, এখনও কাটাচ্ছি। প্রচুর মানুষের সমর্থন আসছে। ওটাই বলছিলাম যে এটা শুধুমাত্র তোমাদের আন্দোলন নেই, এটা আমাদেরও আন্দোলন। এই আন্দোলন আজকে মানে আমরা যদিও শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের হাত থেকে, কিন্তু এই আন্দোলন আজকে মানে গোটা পশ্চিমবঙ্গ শুধু বলবো না, গোটা দেশের আন্দোলন, গোটা বিশ্বে এক ব্যাপক গণ আন্দোলনের রূপ নিয়েছে। এটাই বলার যে এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়। অবশ্যই বহু ডিসিশন আমাদের নিতে হচ্ছে, সেই যে জায়গায় আমাদের দিকে সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু এই যে হিউজ মানুষের এক্সপেকটেশন এবং মানুষের যে দাবি দেওয়ার সাথে আমাদের দাবি দেওয়ার যে রেজোনেট করে যাওয়া, এটাই প্রমাণ করে যে এই আন্দোলন আজকে গোটা রাজ্যের আন্দোলন, গোটা দেশের আন্দোলন হয়ে উঠেছে। এবার আজকে দাঁড়িয়ে যে অবস্থাটা হলো, কি হলো, কালকে আমরা যখন এলাম তখন হঠাৎ করে একটা মেল আমরা পেলাম। কিভাবে মেল পেলাম? যে নারায়ণ স্বরূপ নিগম হেলথ সেক্রেটারি, যার অপসারণ বা পদত্যাগের দাবিও আমাদের একটা দাবির মধ্যে রয়েছে, তার অ্যাকাউন্ট থেকে একটা মেল এসে বলা হলো যে একটা স্মল ডেলিগেশন টিম তোমরা এসো, নট মোর দ্যান 10, এরকম একটা উদ্ধত্তের ভাষায়, যে নবান্নে তোমরা এসো এবং সেখানে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে কথা আমরা বলতে পারি। ঠিক আছে, এরকম একটা মেল এলো এবং ডিয়ার স্যার বলে উল্লেখ করে। তো প্রথমেই আমরা কালকেও জানিয়েছিলাম, আবার জানাচ্ছি যে প্রথম সম্বোধনেই আমাদের অত্যন্ত মানে অসংবেদী মনে হয়েছে। মানে যেখানে মানে আমরা আমাদের এক সহকর্মিনীর মানে নারকীয় ধর্ষণ এবং মৃত্যুর বিরুদ্ধে একটা জাস্টিস পাওয়ার ক্ষেত্রে আন্দোলন করছি, এবং শুধু পুরুষ নয়, এখানে বহু মহিলা ডাক্তার, জুনিয়র ডাক্তার, তারা একদম মানে আমাদের পাশে থেকে এবং একসাথে একটা পাশে থেকে না, একদম সামনে থেকে গোটাটাকে রয়েছেন। সেখানে এই যে এইভাবে ডিয়ার স্যার বলা, এখানে আমাদের প্রথমে অসংবিধি লাগে। দ্বিতীয় কথা, যে এইভাবে আমাদের এরকম কোনো আভাস কিন্তু দেওয়া হয়নি। আমরা প্রথম থেকে বলেছি যে আমরা আলোচনায় আসতে চাই, আমরা চাই যে আমাদের যে 5 দফা দাবি, সেটা নিয়ে রাজ্য সরকার কোনো একটা সদর্থক ভূমিকা নিক। কিন্তু সেখানে কিন্তু কী করা হলো, যে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি একটা প্রেস রিলিজ করে বললেন 7টার সময় যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের জন্য অপেক্ষা করছিলেন এবং আমরা নাকি তার ডাকে সাড়া না দিয়ে একটা একগুঁয়েমি করেছি। এটা মানে আমাদের আন্দোলনের বিরুদ্ধে জনমতকে খেপিয়ে দেওয়ার একটা চেষ্টা। মানে প্রথম কথা, আমাদের কোনোভাবেই জানানো হয়নি যে এরকম কোনো ব্যবস্থা রয়েছে, এবং যদি যে মেলটা পাঠানো হয়েছিল ওই মেলের উত্তরে আমরা এটাও জানাই যে এরকমভাবে হতে পারে না, যে এরকম প্রথম কথা তোমাকে উল্লেখ রাখতে হবে যে কীভাবে দেখা করছো, কারা দেখা করছো, এবং যে মেল অ্যাকাউন্ট থেকে আসবে সেটা তো আমরা কীভাবে বুঝবো যে সেটা নবান্ন থেকে এসছে, সেটা মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন। নারায়ণ স্বরূপ নিগম তো হেলথ স্বাস্থ্য ভবনে বসে ইমেল করতে পারেন। তো এই ব্যাপারটা আমাদের কাছে মানে সম্পূর্ণ ভুল মনে হয়েছে। কিন্তু সে ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু রাতের বেলা আরও একটি মেল ডিরেক্ট নবান্নতে সিএমওকে পাঠাই, আমাদের 5টা দাবি স্পেসিফিক করে, এবং আমাদের যে দাবি যে এত কম ডেলিগেশন টিম হলে আমরা মানব না, আমাদের প্রতিনিধি দল অনেক বেশি হতে হবে। 10 জনকে ওখানে অ্যালাউ করবে এবং 10 জনের ডেলিগেশন টিমের দাবি করা হয়েছিল। তো 10 জন কী করে সম্ভব? দেখুন, মানে অ্যালাউ করার কোনো প্রশ্ন নেই, মানে কেউ অ্যালাউ করছে এই টার্মটাতেই আমাদের সমস্যা আছে। আমরা আন্দোলন চালাচ্ছি আজকে 32 দিন হলো, কেউ 5 জনকে অ্যালাউ করবে, 10 জনকে অ্যালাউ করবে, এইটা মানে এই কথা বলা মানেই তারা কোনো কিন্তু সংবেদনশীলতা দেখাচ্ছে না, তারা একটা ঔদ্ধত্য দেখাচ্ছেন। তারা এটা বলতে পারতেন যে তোমাদের দিক থেকে যে প্রতিনিধি দল তোমরা ঠিক করবে সেটা কতজনের হবে তোমরা আমাদের জানাও, এইটুকু। বাকি সব জায়গায় কিন্তু এরকম হয়েছে। আমরা মানে প্রত্যেক জায়গায় প্রত্যেক হাসপাতাল 26টা কলেজ, মেডিকেল কলেজ হয়েছে, শুধু মেডিকেল কলেজ না, স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে জুনিয়র ডাক্তাররা এখানে রয়েছেন, বহু জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা রয়েছেন। তো 10 জন যাবে, এটার মানে কি? তারপর গিয়ে 10 জনকে একটা ক্লোজ ডোর মিটিং করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দেওয়া যে হ্যাঁ বাবা, তোমাদের সব দাবি মেনে নিয়েছি, তোমরা এবার ফিরে যাও। এইটা করাটা অত্যন্ত সহজ। তো এই জায়গাটাই আমাদের অত্যন্ত মানে একটা কী বলবো, চক্রান্ত বলে মনে হয়েছে। সেই জায়গা থেকে আমরা যাইনি, কিন্তু আমরা কিন্তু মেল পাঠিয়েছি যে আমাদের 5টা দাবি একদম স্পষ্ট করে যে কী কী আমাদের দাবি, কেননা এর আগে আমাদের অভিজ্ঞতা আছে।
আমরা যখন গেছি কোনো একটা জায়গায় কথা বলতে, তখন তারা হঠাৎ করে নোট করতে, ও আচ্ছা এইটা তোমাদের দাবি, আজকে প্রথম শুনলাম। আন্দোলনে 32 নম্বর দিন গিয়ে যাতে এইটা না হয় যে আমাদের দাবিগুলোই ওনারা জানেন না, সেই দাবিগুলো সুস্পষ্টভাবে লিখে আমরা মেল পাঠিয়েছি এবং আমরা বলেছি যে আমরাও আলোচনার জন্য দায়ী, আপনারা উত্তর দিন, আমরা সেই উত্তরের অপেক্ষায় আছি। আমরা রোদে পুড়ে জলে ভিজে রাস্তা এখনও মেঘ করেছে, বহু মানুষের সাপোর্ট সহ আমরা যে এখানে বসে রয়েছি সেই উত্তরের অপেক্ষায়। আমরা দেখতে চাই যে কী সদর্থক ভূমিকা তারা নিতে চান। আর একটা কথাকে একটুখানি অন্যভাবে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে আপনাদেরকে কাজে ফিরতে, তার মধ্যে আমাদের মাননীয়া বলেছেন উৎসবে ফিরতে, কিন্তু আপনারা কথা শুনছেন না। এই যে একটা ব্যাখ্যা, এই যে একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে প্রচারিত হচ্ছে, এটা নিয়ে একটু বলুন। দুটো পার্ট আলাদা করছি। প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়টা হচ্ছে এইটা যে ডাক্তারদের ডাক্তাররা কাজে ফিরে যাওয়া উচিত এবং স্টেট মাস্ট যে এই যে অ্যাজিটেটিং ডাক্তাররা রয়েছে, আন্দোলনকারী ডাক্তাররা রয়েছে, তাদের কনফিডেন্স গেইন করতে হবে। তারা যাতে কাজে ফেরার ব্যাপারে একটা কনফিডেন্স পান, একটা নিজেদের সুরক্ষিত বোধ করেন বা তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার দিকে একটা স্টেপ বাড়ানো হয়, সেই নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে। তো সুপ্রিম কোর্ট আমাদের 5টার মধ্যে কাজে ফিরতে বলেছে, এটা যেমন সত্যি এটাও তেমন সত্যি। আমরাও যেমন আগের দিন বলেছিলাম যে 5টার মধ্যে আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো সরকার মেনে নিক। আমাদের তো ন্যায়, আমরা তো কিসের দাবি, আমরা তো কোনো বড় দাবি করছি কোনোটাই? গোটা রাজ্যবাসীকে একবার জিজ্ঞাসা করুন যে আমরা যে 5টা দাবি জানাচ্ছি এর মধ্যে কোনটা অন্যায্য। বড় খুব সহজভাবে বললে বেসিক সেফটির দাবি করা হচ্ছে, এমন কিচ্ছু দাবি করা হয়। বেসিক সেফটি, বেসিক এই যে থ্রেড কালচার, সিন্ডিকেট, আজকে আমরা যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জন্য কথা বলছি, এই যে মাথায় যারা বসে রয়েছে, এই যে 3-4 বছর ধরে যারা যে দুর্নীতি চালিয়েছে, এটাতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? শুধু ডাক্তাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যে এই যে সন্দীপ ঘোষের যে দুষ্টচক্র, যে নেক্সাস, এই যে ডাক্তাররা বেরোচ্ছে, তারা যে মানুষের চিকিৎসা করছে, তারা যে দুর্নীতি করছে, সাধারণ মানুষের হেলথ ইজ অ্যাট স্টেক। আজকে যে দুর্নীতিগুলোর জন্য সন্দীপ ঘোষ গ্রেপ্তার হচ্ছেন, সে মর্গ কাণ্ড থেকে শুরু করে মানে ভয়াবহ সব জিনিসপত্র, ওষুধপত্র পাচার, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম একটা সন্দীপ ঘোষ নয়, বহু সন্দীপ ঘোষ রয়েছে, যেটা নিয়ে কিন্তু এই আন্দোলন। বারবার বলছি, শুধুমাত্র আরজি করের আন্দোলন এটা ভাববেন না, এটা থেকে শুরু হয়েছে, কিন্তু দাবিটা আরও বৃহৎ, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি অন্য কোনো মেডিকেল কলেজে না হয় এবং সঠিক পরিবেশ সবাই পায়। সেই জন্য বারবার এটাকে বলা হচ্ছে এই তো তদন্ত চলছে সিবিআইয়ের হাতে, না, এটার বড় জায়গাটাকে কিন্তু আপনারা দেখুন, যেটা কিন্তু একদম ডাইভার্ট করে দেওয়া হচ্ছে অন্যান্য কথা বলে। এই বিষয়ে আর একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা কলেজে এই মুহূর্তে একটু খোঁজ নিয়ে দেখবেন, সাগর দত্ত, মিদনাপুর, বর্ধমান, আরজি কর ইটসেলফ, নর্থ বেঙ্গল, মানে প্রত্যেকটা জায়গায় এই যে নেক্সাস এখনও অ্যাক্টিভ। মানে তারা যেন তেন প্রকারেণ আন্দোলনটা থামাতে চাইছে। মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, শাসক দলের গুন্ডারা যে ভাষায় কথা বলছেন, তারাও সেই ভাষায় কথা বলছেন যে এক্ষুনি আন্দোলন শেষ কর, নাহলে তোদের দেখে নেওয়া হবে। এবং গত 3-4 বছর ধরে এই গোটাটা তারা চালাচ্ছেন এবং আমাদের ভয় এই আন্দোলন থামলেই, এই আজকে একটা অভয়া হয়েছে, তারা কিন্তু আরও 10টা অভয়ের ঘটনা ঘটাতে পারে। সেই জন্যই আমরা এই ঘটনাটা নিয়ে এতটা চিন্তিত যে সিকিউরিটি মানে কিন্তু শুধু সিসিটিভির দাবি আমরা করছি না, বারবার বলছি। দুটো অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে যে সিকিউরিটির দাবি মানে ডাক্তারদের কাছ থেকে শুধু একটা পুলিশ পোস্টিং থাকবে, সে তো যে যদি আমি ধরে নিচ্ছি যে সিবিআই পুলিশের দাবি অনুযায়ী সঞ্জয় যে রায় তিনি একাই দোষী, আমি ধরে নিচ্ছি তর্কের খাতির, যদিও আমাদের ধারণা এটা নয়, একাধিক লোকের কাজ। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। একটাভাবে এই যে সিকিউরিটির দায়িত্ব এই ধরনের লোকেদের হাতেই দেওয়া হয়। তো শুধু এই পুলিশ বসিয়ে সিসিটিভি বসিয়ে যে হবে, এটা আমাদের মানে কখনোই মনে হয় না। আমাদের দাবি হচ্ছে পরিকাঠামোর উন্নতি ঘটালেই, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি ঘটালেই একমাত্র যথাযথ সুরক্ষা হতে পারে ডাক্তারদের, 1 নম্বর। এবং এই যে ভেতরে, আমরা শুধু কিন্তু বাইরে থেকে সুরক্ষার কথা বলছি না, এই ভেতরে যে দুষ্টচক্র রয়েছে, যারা প্রত্যেক মুহূর্তে থ্রেট করে চলেছে, প্রত্যেক মুহূর্তে কি বলা হচ্ছে যে পাস করতে পারবি না, ট্রান্সফার করিয়ে দেওয়া হবে মুখ খুললেই। এই কালচার থেকে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে না বাঁচাতে পারি, সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে একদম ধ্বংস করে, অলরেডি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ধ্বংস করে দেবে। এটাই দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, কেলেঙ্কারির আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, সিন্ডিকেটের আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর। আরেকটা অভিযোগ যেটা বারবার এই আন্দোলনকে মানে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে প্রচুর রোগী মারা যাচ্ছে। যেহেতু আপনারা আন্দোলনে রয়েছেন, সেখানে প্রচুর রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তো এইটা একটুখানি বলুন। অলরেডি পরিসংখ্যান দেওয়া হয়েছে, 23 জন মারা গেছে। এটা নিয়ে মানে
খুব ভালো করে যদি সুপ্রিম কোর্টের আপনি অর্ডারটা দেখেন বা হিয়ারিংটা দেখেন, ওখানে কপিল সিব্বাল যে ব্যাপারটা প্রেজেন্ট করেছেন, যে 23 জনের যে বক্তব্যটা দিয়েছেন, তার বক্তব্য যে এটা কোনো হেলথ ডিপার্টমেন্টের ডেটাই নয়। তিনি বলছেন যে মিডিয়া পার্সোনালদের থ্রু দিয়ে তারা এটা জানতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যদি ডেটা যদি দেখতেই বলা হয়, আমি চাইবো যে হেলথ ডিপার্টমেন্ট এই ডেটা প্রকাশ করুক। এই যে 1 মাসের একটা হিসাব তো উনি দিয়েছেন, 8 তারিখ, আগের 9 তারিখ থেকে এই 8 তারিখ অবধি, এর আগের বছরগুলোতে কতজন রোগী মৃত্যু হয়েছে তার একটা হিসাব সামনে আসুক। আমাদের কাছে ডেটা আছে, আমি এক্ষুনি বলছি না। আমি চাই যে স্বাস্থ্য ভবন থেকে এটা বলা হচ্ছে সেইটা সামনে আসুক। এবং যে কথাটা বারবার বলছি, যে পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা 93,000, জুনিয়র ডাক্তারের সংখ্যা, জুনিয়র ডাক্তাররা এই যে গোটা স্বাস্থ্য ব্যবস্থার কিছু মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বা রেসিডেন্ট ডাক্তাররা কর্মরত, সেটা 26 কি 27টা মেডিকেল কলেজে এটা কর্মরত, এবং তাদের সংখ্যা 7 থেকে 7,500। এবং আমাদের সিনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, এবং অক্লান্ত পরিশ্রম করে আপনারা পেশেন্টের কাছে যান। আমাদের প্রত্যেক জায়গায় আমরা জনতার আদালত করেছিলাম, এই যে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের আগের দিন অভয়া ক্লিনিকের সাথে আমরা জনতার আদালত করেছিলাম, সেখানে প্রত্যেকে এসে বলে গেছেন যে আমরা কীরকমভাবে পরিষেবা পাচ্ছি। তো সেই জায়গায় আমরা স্পষ্ট বলছি, এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররাই যেন এই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন, তারা না থাকার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা প্রশ্ন করছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা সত্যি, প্রথম কথা এটা সত্যি নয়, এটা সর্বৈব মিথ্যা, এটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। আমি ধরে নিচ্ছি এটা যদি সত্যিও হয়, তাহলে রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? সিনিয়র ডাক্তার যথাযথ পরিমাণ নেই কেন? আমরা তো ট্রেনি, আমরা তো শিক্ষানবিশ, আমাদের কাজ শেখা। সিনিয়র ডাক্তাররা করবেন, আমরা তাদের হেল্প করবো এবং আমরা শিখবো। সেই জায়গায় আমরা নেই বলে রোগী মৃত্যু হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলছে। এই কথাটা বলা মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, পরিকাঠামোর যে বেহাল দশা, সেটা ওনারা নিজেরাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। যে এত সিনিয়র শূন্য পদে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। একটা স্বাস্থ্য ব্যবস্থা চলে ডাক্তার, নার্স, জিডিএ, টেকনিশিয়ান দিয়ে, তাদের কোনো রিক্রুটমেন্ট নেই। জিডিএ যারা গ্রুপ ডি স্টাফ, যারা টেকনিশিয়ান, তাদের কোনো রিক্রুটমেন্ট নেই, একটা রেফারেল সিস্টেম নেই। এগুলো কেন হচ্ছে না? এইগুলোর জন্য আজকে এই মানুষের হয়রানি হচ্ছে। সেটাকে ওনারা দেখানোর চেষ্টা করছেন কি, যে এনারা আন্দোলনে আছেন বলে এনারা মানে পরিষেবা পাচ্ছে না। আমরা বলতে চাই, আমাদের আন্দোলনটা আসলে এটা এক্সপোজ করার বিরুদ্ধেও, যে আসলে তোমাদের পরিকাঠামোর জন্য যে মানুষ হয়রানি হচ্ছে, সেটাকে আমরা সবার সামনে এক্সপোজ করতে চাই, এবং এটার বিরুদ্ধে আমরা জনস্বাস্থ্যের দাবিতে আমরা এই আন্দোলন চালাচ্ছি, এটাও আমরা এক্সপোজ করতে চাই। স্বাস্থ্য ভবনকে পরিষ্কার করার আমাদের দাবি, সেটা চলবে। যতক্ষণ না স্বাস্থ্য ভবন পরিষ্কার হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।